আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানে সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত, ৪ দিনে প্রায় ৮০০ প্রাণহানি। হরমুজগান প্রদেশে স্কুল শিক্ষার্থীদের শেষ বিদায়ে ঢল। এন্ট্রি ভিসার মেয়াদ ১ মাস বাড়ালো কাতার, যুদ্ধের কারণে এখনই জ্বালানি সংকটের আশঙ্কা নেই দাবি মন্ত্রীর, পর্যাপ্ত মজুদ আছে বলছে বিবিসি। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের জন্য রেল ও মেট্রোতে ভাড়া কমছে ২৫%। সংসদের দলীয় প্রতীকের বিষয়টি নিষ্পত্তির পরে স্থানীয় সরকার নির্বাচন। ২ কমিশনার সহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ, মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিলেন ইস্তফাপত্র। কোনো চাপে নয়, সরে যাওয়ার কারণ ব্যক্তিগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরানে অভিযান চালানো ইস্যুতে এবার সুর নরম করল তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দীর্ঘমেয়াদে ইরানে অভিযান চালানো হবে না। এর আগে সোমবার রাতভর ইরানে হামলার পরিধি কয়েক গুণ বৃদ্ধি করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। প্রায় ২,০০০ স্থাপনায় হামলা হয়। আবাসিক এলাকার পাশাপাশি গণমাধ্যমের কার্যালয়কে পরিণত করা হয় টার্গেটে। এই নিয়ে ইরানে যৌথ হামলায় ৭৮৭ জনের প্রাণহানি হয়েছে। যুদ্ধজাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। সোমবার রাতে ইরানের বিভিন্ন স্থান টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর পাশাপাশি হামলা চলছে বিমান থেকেও। ফাইটার জেটের পাশাপাশি এসব অভিযানে অংশ নেয় B-1 এর মতো বোমারও। মূলত ইরানের সামরিক স্থাপনা এবং অবস্থানগুলোকে টার্গেট করা হয়। এতে বেশ কিছু বিমান বিধ্বংসী মিসাইল সাইট ধ্বংস করা হয়। এর পাশাপাশি মিসাইল এবং সমরাস্ত্রবাহী ট্রাককে লক্ষ্যে পরিণত করে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া অভিযানে টার্গেট করা হয় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে অন্যতম রাষ্ট্রীয় গণমাধ্যম IRIBর কমপ্লেক্স। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের ভবনেও চলে হামলা। এছাড়াও কারাজ এবং কোম শহরেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ তাণ্ডব চলে। সব মিলিয়ে নতুন করে প্রায় ২,০০০ স্থাপনায় হামলা করা হয়। এ অবস্থায় হঠাৎই ইরান অভিযান ইস্যুতে সুর নরম করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘমেয়াদে ইরানে অভিযান পরিচালনা করা হবে না বলে জানান তিনি। এর পাশাপাশি ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি দেশটির জনগণের উপর নির্ভর করছে বলেও জানান। অনেকেই বলছেন আমরা অন্তহীন যুদ্ধের দিকে যাচ্ছি, কিন্তু না, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যাব না। ইরানে ক্ষমতার পরিবর্তন হবে কিনা তা নির্ভর করছে দেশটির জনগণের উপর। আমরা বড়জোর তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে চাই। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও চলছে ইসরায়েলি অভিযান। বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চলে তুমুল হামলা। এতে বহু হতাহত হয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত গার্লস স্কুলের শিক্ষার্থীদের শেষ বিদায় জানাতে ইরানের মিনাব শহরে নেমেছে শোকাহত মানুষের ঢল। মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভুক্তভোগী এই শিশুদের জানাজা। নিহতদের জানাজায় যোগ দিতে হামলার ভয় উপেক্ষা করে রাস্তায় নামে হাজার হাজার ইরানি। এ সময় অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হয় নিহতদের। অভিযানের প্রথম দিনেই হরমুজগান প্রদেশে মানিব শহরের একটি গার্লস স্কুলে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ যায় প্রায় ২০০ শিশুর, আহত হয় আরও অনেকে। ভিসার মেয়াদ ১ মাস বাড়ালো কাতার। এন্ট্রি বা প্রবেশ ভিসার উপরেই নীতি কার্যকর হবে বলে জানায় দোহা। বিবৃতিতে বলা হয়, যাদের কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে কিংবা শেষ হওয়ার পথে তাদের জন্য এই নীতি কার্যকর হবে। বর্ধিত মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে ধরা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বয়ংক্রিয়ভাবে এই নিয়ম কার্যকর হবে, অর্থাৎ সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে এটি প্রক্রিয়াকৃত হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না বলেও জানানো হয়। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে যখন উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য, তখন ভিসার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিল দোহা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এখনই জ্বালানিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে বিশ্বব্যাপী সংকট দেখা গেলে বাংলাদেশেও সমস্যা হতে পারে। আর বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ আছে, দাম বাড়ার শঙ্কা নেই। জানান, যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়টিও ভাবা হচ্ছে। দেশের জ্বালানি খাত বলতে পুরোটাই আমদানি নির্ভর। ডিজেল, অকটেনের পর গ্যাসের মূল ভরসাও এখন বিদেশি এলএনজিতে। ফলে বৈশ্বিক যে কোনো পরিস্থিতিতে উদ্বেগ বাড়ে বাংলাদেশেও। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ সে আশঙ্কা তৈরি করেছে। হরমুজ প্রণালী বন্ধ ও সৌদির তেল শোধনাগারে হামলা বৈশ্বিক তেল সরবরাহে আঘাত হিসেবে দেখছেন অভিজ্ঞরা। তবে সরকারি প্রতিষ্ঠান বিপিসি বলছে, আপাতত জ্বালানি তেলের সংকট নেই, বরং প্রয়োজনের তুলনায় যথেষ্ট মজুদ রয়েছে। দুইটা সুবিধা পাচ্ছি। একটা সুবিধা হলো যে আমার স্টকটা 14+ আমার স্টক আছে। জেট ফুয়েলটা একটা ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হলো যে পোর্ট অফ ডেলিভারিগুলো এখনো পর্যন্ত আমার এই সিচুয়েশনের বাইরে।
এখনই জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানান বিপিসি চেয়ারম্যান। নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সোমবার পর্যন্ত 7টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। মার্চের যে 2টা জাহাজ, তার মধ্যে একটাকে তো লোডিং শুরু হয়েছে, ওটা এখনো বলা যাচ্ছে না। আর আমরা যদি নেগেটিভ কোনো মেসেজ পাই, সেখানে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমরা রিফাইন্ড অয়েল পরিমাণ বাড়ায় দিয়ে সেটাকে কভারেজ দেওয়ার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজলেও দেশের জ্বালানি খাতে তার প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ। তবে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে এবং বিশ্বজুড়ে সংকট দেখা দিলে দেশেও এর প্রভাব পড়তে পারে। আশা করি আমরা মানুষের সংখ্যা দূর করতে পারবো আর কি। তারপরে বুঝতে হবে যে যুদ্ধকালীন সমস্যা তো আছেই, মারতে কোনো অসুবিধা নেই। বর্তমান মজুদে ডিজেল 14 দিন, অকটেল 28 দিন, পেট্রোল 15 দিন ও ফার্নেস অয়েল 93 দিন এবং জেট ফুয়েল 55 দিন চলতে পারে বলে জানিয়েছে বিপিসি। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও 65 ঊর্ধ্বের নাগরিকদের জন্য রেল ও মেট্রো রেলের 25% ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোজার ঈদে না হলে কোরবানির আগেই এই সিদ্ধান্ত কার্যকরের আশা সড়ক, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে মন্ত্রীরা জানান, নির্বাচনী প্রতিশ্রুতি থাকায় ঈদের আগেই ঢাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ ও দিনাজপুরে খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ঢাকার 2 সিটি কর্পোরেশনের জন্য বিশেষ বরাদ্দ চেয়েছেন প্রশাসকরা। গণপরিবহনে চলাচলকারীদের বড় একটা অংশই শিক্ষার্থী। জীবনের প্রয়োজনে নিত্যদিন পথ চলতে হয় বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদেরও। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই 3 শ্রেণী নাগরিকদের জন্য রেল ও মেট্রো রেলের 25% ভাড়ায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত সরকারের। পাশাপাশি শিক্ষার্থীরা আগের মতোই লোকাল বাসে পাবে ভাড়া ছাড়। মঙ্গলবার সড়ক পরিবহন, রেল ও নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে এ নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রী জানান, ঈদের আগেই সিদ্ধান্ত কার্যকরের চেষ্টা করবে সরকার। পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এছাড়া দুদকের 2 কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদও পদত্যাগ করেছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। বলেন, কোনো চাপের মুখে নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছেন। 2024 সালের 10 ডিসেম্বর আব্দুল মোমেনকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যানের পাশাপাশি দুদকের 2 কমিশনারও নিয়োগ দেওয়া হয়। বিচার করার মালিক আপনারা ভালো বুঝতে পারবেন আমাদের এতদিন নখদাত ছিল কি ছিল না। আমরা যে সময়টুকু ছিলাম, যে সময়টুকু আমাদের দায়িত্ব ছিল, আমরা আমাদের দায়িত্ব পালন করার আপ্রাণ চেষ্টা করেছি এবং সেটা সাক্ষ্য আপনারাই দিচ্ছেন।